ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে, না হলে আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে। আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। গোলাম মাওলা রনি বলছেন, আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। আবু সাইদকে যে গুলি করা হয়েছে, এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে গুলি লেগেছে, আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে, রক্তকরণ হচ্ছে, এরকম কোন সিনারিও কেউ দেখেছেন? কেউ দেখেন না। ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে কোন একটা প্ল্যাটফর্মে তিনি বলছেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে। এরপরই কাকতালীয়ভাবে 2 থেকে 3 জন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন সমন্বয়ক গত 72 ঘন্টা যাবত মিসিং। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আর বেশি কথা বলাবো না, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে এবং আপনার শেখ হাসিনার পতন ঘটে, সেখানে কিন্তু প্রতিটি মানুষ ছিল এই আন্দোলনে। এখন 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। যদি আপনার সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে, তাহলে 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে, না হলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে। আপনার মির্জা ফখরুল সাহেব তিনি বললেন, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা, তাদের জন্য আমরা এই বাংলাদেশটা দেখতে পেলাম। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কিভাবে জুতার মালা দিয়ে এদেরকে অপমান অপদস্থ করা হয়, এটা তো কখনো গ্রহণযোগ্য না ব্রো। তো এটার জন্যই আপনার মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে, 5 আগস্ট আমরা যেমন শেখ হাসিনার জন্য মাঠে নামছি, কিন্তু এই মুক্তিযোদ্ধার বা এদেরকে নিয়ে অপমান এটা সহ্য করার মতো না। 5 আগস্ট বাংলাদেশের জনগণ নামছে, কিন্তু আমরা এই 5 আগস্টের থেকেও ভয়ঙ্কর রূপে আমরা এই অন্তর্বর্তীকালের সরকারের জন্য নামবো। কেন নামবে? কারণ মুক্তিযোদ্ধা বাহিনীদের অপমান করা। এখন অনলাইনে আসলে অনেককেই দেখতেছে, অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতেছি। আপনার ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য ভাই, এরা আসলে মুক্তিযুদ্ধ বলতে স্বীকারই করে না, স্বীকারই করে না। আজকে আসলে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম, তিনি স্পষ্ট বক্তব্য তার যে মুক্তিযোদ্ধা বাহিনীকে জুতার মালা দিছে, এতে এত পীড়িত কিসে? কিংবা অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে নাকি তারা নাকি এইটা করব সেইটা করব, আন্তর্জাতিক মাধ্যমে মামলা করবো এবং আরো কি কি আপনার গোপন তথ্য ফাঁস করব। তো এই ধরনের বক্তব্য কিন্তু আপনার মির্জা ফখরুল সাহেব শুনে তিনি কি বললেন, যে দূরে বৈশা উড়ের খবর নিয়ে এত নাচানাচি কইরো না। কেমন? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনী সন্তান। দেখেন, একটা কথা আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা কেনা হয়েছে। হ্যাঁ, দেশটা কেনা হয়েছে, এটা বুঝতে হবে আপনাকে। বুঝতে পারছেন? এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না, এটা পাকিস্তানিদের কাছ থেকে কেনা হয়েছে, কেনা। বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পাকিস্তান থেকে আপনার নিয়ে আসে, কি বলে, এই গায়ক নিয়ে আসে 3 কোটি টাকা দিয়ে, 3 কোটি টাকা, যেখানে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মনে করেন খেতে পারে না। বাংলাদেশের জনগণ খেতে পারে না, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, তারা এগুলো কমাবে না, কমাবে না। তারা কি করবে? তারা পাকিস্তানদেরকে ইনভাইট করবে, 3 কোটি টাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে গান শোনার জন্য। আর অপোজিট সাইডে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে। হ্যাঁ, এই হচ্ছে এই তাদের সংস্কার। বুঝতে পারছেন? মির্জা ফখরুল সাহেব তিনি যে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। আমি বলতে চাই, যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন, আপনারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা সহমত জানাবেন, এবং তিনি যদি রাজপথে নেমে যায়, মানে অন্তর্বর্তীকালে সরকার এরা যদি কোনো পদক্ষেপ না নেয়, এর বিপরীতে তিনি যদি মাঠে নামে, আমি সবাইকে বলবো আপনারা মির্জা ফখরুল সাহেবের সাথে একতা ঘোষণা করবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এই পাকিস্তানি যে হানাদার বাহিনী আছে এদের বিরুদ্ধে আপনারা সবাই দাঁড়াবেন। এটাই হচ্ছে মনে করেন মুখ্যম সময়। দেখেন, শেখ হাসিনা তো পতন ঘটেছে, বেশ ভালো কথা, কিন্তু আমরা বাঙালিরা যখন নাকি দেশের কথা ওঠে, কিংবা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে যেই হোক না কেন কটূক্তি করে কথা বলবে, এদের
কিঞ্চিত পরিমাণ আমরা ছাড় দেবো না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়। তিনি বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জের কথা জানান তিনি। সজীব অজেদ জয় ওই ফেসবুক পোস্টে লেখেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না, প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাষ্ট্রে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয় উল্লেখ করে তিনি লেখেন, আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ। সব শেষে তিনি আরো লেখেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির নাম নিয়ে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দেখানো হয় গোলাম মাওলা রনি বলছেন, আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমার স্ক্যানার বলছে, আবু সাইদকে নিয়ে প্রচার করা এই ভিডিওটি সত্য নয়, কারসাজি করে এটি বানানো হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিওমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায়, পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনির শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। রিওমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টক শো অথবা সোশ্যাল মিডিয়া টক শো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে। এরপরই কাকতালীয়ভাবে 2 থেকে 3 জন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনে আছে। একজন সমন্বয়ক গত 72 ঘন্টা যাবত মিসিং। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। আদৌ জীবিত নাকি মৃত সেইটাও এখনো কনফার্ম না। এই যখন অবস্থা, তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েম, তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী। এটা হত্যার হুমকি হিসাবে না, হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে। বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনো বের হয়নি। নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়েম এবং তার পরিবার। আতঙ্কিত হবারই কথা, এটা খুবই সিম্পল। কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে, এটা ঘটবে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি। আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হচ্ছে, বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ পদবিতে ছিলেন, তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার। সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আর দেয়ালে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন SM মইনুদ্দিন সাহেব, তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক বা এটা হতাশাজনক, দুঃখজনক। এখন এটার দুইটা পারসেপশন, যে বললাম না যে এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয়েছে, বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে।
পলাতক আছে, বাড়িতে যেতে পারছে না, অনেক জায়গায় মব জাস্টিস হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয়েছে এজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এটাই হচ্ছে বাস্তবতা। আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাঁপুনি ধরে। এটার একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি দেশে আর ফিরে না আসুক, এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে, বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নেই, কারণ তারা তো ভাই 16 বছর যাবত যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পড়ছিল। জামাতও ওইরকম ঝামেলায় নাই, ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। কারণ অদূর ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওই যে হাসনাত সাজিদ বলছিল যে মানে 20 বছর পরে হলেও আওয়ামী লীগ এই প্রতিশোধ নিবে, আর এটাই বাস্তব যে নিবে, এটাই বাস্তব। এখন এই সহ সমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লেগেছে, সামাজিক বা এলাকার যে অবস্থান, খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে। এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি, এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে যে আপনি কার ছেলে কার নাতি, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, অর্থনৈতিক কতটা শক্তিশালী, এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয়। তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান করেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির, কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে, বিবেকের তাড়নায় তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস্ট, ফালাই দেওয়া দরকার। তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে। বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের উপর ক্রমবর্ধমান যেই নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা, অথবা তাদের প্রোটেকশন। এখন প্রোটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে? সারা দেশে যে পরিমাণ সমন্বয় সহ সমন্বয়ক আছে, এদের প্রোটেকশন দিতে গেলে আরো 2-4-5 লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে, এটা কখনোই সম্ভব না। তো আসলে তাদের জীবনের নিরাপত্তার ইস্যুটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে। তো তাদের উচিত ব্যক্তিগতভাবে সাবধানে চলাফেরা করা, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয়। আর যারা এই ঘটনাগুলো করছে অবশ্যই তাদেরও বিচারের ব্যবস্থা করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই বাস্তব। এই সরকারের ভেতর কাজ করে তখন ছাত্ররা, এখনো তারা আছে, কিন্তু তারা রাজপথে থেকে সরকারে থেকে চোখ রাঙানি শুরু করে বিভিন্ন দলকে, বিশেষ করে বিএনপি। এবং বিএনপি প্রথম তাদেরকে একটা স্পেস দিয়েছিল, মনে করেছিল যে ঠিক আছে আমরা তো 16 বছর ক্ষমতা থেকে এদের নামাইতে পারি না, এরা যেহেতু নামাইছে সুতরাং তাদের কাছে আমরা কৃতজ্ঞ, সুতরাং তারা একটা কিছু বললে বলে ফেলো। কিন্তু একসময় তারা দেখলো মানে এরা একটু বেশি বলে ফেলতেছে, তাদের অস্তিত্বের হুমকি হিসাবে তখন তারা দেখে বিষয়গুলোকে, এবং তখনই বিএনপি তার শক্তি জানান দেয়। কখন জানান দেয়? যখন প্রেসিডেন্ট অপসারণ ইস্যু আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ অপসারণ ইস্যু আসে, ছাত্ররা মনে করেছিল যে বিএনপি তো তাদের সাথে থাকবে, কিন্তু বিএনপি উল্টে দাঁড়ায়, তারা তাদের অস্তিত্ব জানান দেয় এবং তারা বলছে তারা এগুলোতে রাজি না। এখন সরকারের এজেন্ডা হচ্ছে দুইটা, প্রথম একটা হলো নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার। এখন বিএনপি তার পলিসি বদলায় থাকে। কেন বদলায়? কারণ তারা তাদের স্বার্থ, এবং তারা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করে আসা একটা দল, অনেক অভিজ্ঞ, তারা জানে কোথায় স্টেপ দিতে হবে। তারা এখন বলছে যে না, বেশি দেরি করা যাবে না, নির্বাচন, ন্যূনতম সংস্কার যেটা দরকার না করলেই নয় এটা করবেন, এবং নির্বাচিত সরকার আসলে বাকিগুলো করবে। বিএনপি ধরে ফেলছে ছাত্রদের একটা কৌশল, তারা 9-6 করে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় এবং ইতিমধ্যেই দলকে দাঁড় করিয়ে ক্ষমতায় যেতে চায়। এই বুদ্ধি বিএনপি টের পাইছে। এখন সরকার বিএনপি একটা চাপ দিতেছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। এখন এই চাপে পড়ে সরকার কিছুটা নরম হয়েছে, এবং নরম হয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম ইউনূস সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, এটা বোঝা যায়। এখন বিএনপি এটাতে অসন্তোষ প্রকাশ করেছে, বলছে যে ডক্টর ইউনূসের এই যে ঘোষণা এটা অস্পষ্ট, অর্থাৎ তিনি মধ্যে কিন্তু ইত্যাদি শব্দ ইউজ করেছেন, মানে কনফার্ম না। এবং এর প্রতিক্রিয়ায় আমরা গত বৃহস্পতিবার দেখলাম তাদের নেতা তারেক জিয়া, তিনি বলেছেন যে দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এরকম সরকার থাকলে এ দেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে এর অর্থ কি দাঁড়ায়? মানে রাজনৈতিক সরকার অতি দ্রুত দরকার, না হলে এগুলো ঘটতে পারে। এদিকে আমরা আবার দেখি যে নাহিদ ইসলাম, একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এখন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা এখন দাঁড়িয়েছে অনেকটা আস্থাহীনতার সংকট, এবং এটা যে কোনো সময় এটা বিক্ষুব্ধ রূপ নিতে পারে। এবং বিএনপি হয়তো এটা ভাবতেছে যে সরকার একটা ফ্লোর দেওয়ার চেষ্টা করছে জামাতে ইসলাম এবং ছাত্রদের, যাতে তারা ক্ষমতায় যেতে পারে, বিএনপিকে টেক্কা দিতে। এখন মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, আওয়ামী লীগও চাচ্ছে। আওয়ামী লীগের নেতা বাহুদ্দিন নাসিম তিনি এক ইন্টারভিউতে বলছেন যে তারাও দ্রুত নির্বাচন চান। এখন আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশের সবচেয়ে বড় দুইটি দল, তারা যদি নড়ে উঠে এই সরকার, কারণ এটা সবাই জানে যে এই সরকারের পিছনে তেমন কোনো শক্তি নেই, তারা কোনো রাজনৈতিক সরকার না, বাতাসে পড়ে যেতে পারে এরকম একটা ব্যাপার। তো এখন দুই দিক থেকে যদি চাপ আসে, অনেকে মনে করেন সরকার আত্মসমর্পণ করতে পারে।
নির্বাচন বিষয়। এবং এক্ষেত্রে তারা যেটা করতে পারে যে শর্টকাট সংস্কার সেরে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে খুদা হাফিজ বলে যে চলে যেতে পারে। এখন 2025-এর ডিসেম্বরের দিকে যদি হয় মানে 12 মাস, এবং অনেকে মনে করেন এই 12 মাস এনাফ নির্বাচন করার জন্য। এবং নির্বাচন ঘোষিত হলে অনেকেই মনে করছেন আওয়ামী লীগকে আর ঘরে রাখা যাবে না, তখন দলের ব্যানার নিয়ে, মিছিল নিয়ে, মিটিং ফিটিং নিয়ে তারা ঠিকই দাঁড়িয়ে যাবে, কারণ এটা বিশাল একটা দল, এদেরকে বেশি আটকানো যাবে না। এবং বিভিন্ন কায়দা করে যদি নির্বাচনে আওয়ামীকে আটকানোর চেষ্টা করা হয়, স্বতন্ত্র হলেও তারা নির্বাচন করবে। এবং এই নির্বাচনী হাওয়া অনেকেই মনে করছেন আগামী 3 মাসের মধ্যে বইতে শুরু করতে পারে। এবং যদি না বয় তাহলে কি দাঁড়াবে? বিএনপি আন্দোলনে নামতে পারে, এবং তাদের এই আন্দোলনে নামার চান্স 50-50, এবং পেছনে থাকবে আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে।